আসসালামু আলাইকুম এভরিওয়ান। ছায়ার বিচারক গল্পের 9 নম্বর পার্ট। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। ভাবি বলল, তুই আমাকে ধরবি না, তোর জন্য এইসব হয়েছে, সব তোদের ওই পোশাকের জন্য হয়েছে। আজ তোদের পোশাকের কারণে আমার বাবাকে মরতে হয়েছে। যেই দিন তোর পোশাক ফেলতে পারবি সেই দিন আমার সামনে আসবি, তা নয়তো না। ভাইয়া বলল, নুসরাত পাগলামি করিও না তো, শান্ত হও। দেখো নুসরাত বলল, আমি পাগলামি করছি না, তুই আমার সামনে থেকে যা, তা না হলে আমি নিজের কিছু একটা করে ফেলবো। এটা বলে ভাবি কান্না করতে লাগলো। আমি পরিস্থিতি বুঝতে পারছি, এখানে সবাইকে সামলানো এত সহজ হবে না। কি থেকে কি হয়ে গেল কিছুই বুঝতে পারছি না। কে বা কারা মারলো স্যারকে সেটাও বুঝতে পারছি না। আর কিছু চিন্তা না করে আব্বুকে বললাম, বাবা সবাইকে নিয়ে বাড়িতে চলে যেতে। আব্বু বলল, না আমি তোদের ছাড়া যাব না। আমি বললাম, আব্বু এটা বাসা না যে এমনটা বলবা, এটা একটা সেন্টার, এখানে এমনিতেই বেশিক্ষণ থাকা যাবে না, যাও সবাইকে নিয়ে যাও। আব্বু আমার কথা শুনে সবাইকে নিয়ে বাসায় চলে যেতে লাগলো। আম্মু, ভাবি, আন্টি, আমার বিয়ে করা স্ত্রী সহ আরো অনেকেই। এইদিকে আমি ভাবির এমন আচরণ দেখে ভাবলাম ভাইয়া আরো কিছুক্ষণ থাকলে সমস্যারও বাড়বে, তাই ভাইয়াকে সেইখান থেকে টেনে নিয়ে আসলাম আর এক জায়গায় বসিয়ে দিলাম। সাথে সাথে ভাইয়া আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। আমি এখন ভাইয়াকে কি বলে সান্ত্বনা দিব বুঝতে পারছি না। ভাইয়া বলল, আবির এটা কি হলো, এটা তো হতে বা দেখতে চাইনি। স্যার এইভাবে আমাকে ছেড়ে চলে যাবে ভাবতে পারিনি। আবির জানিস স্যার আমাকে কত ভালোবাসতেন, অফিসে নিজের ছেলের মতো গাইড করতেন। আমার বিশ্বাস হচ্ছে না স্যারকে এইভাবে কেউ মেরে ফেলবে। আমি বললাম, কি আর করবি ভাইয়া, যেটা হওয়ার সেটা হয়ে গেছে। কিন্তু একটা কথা মাথায় আসছে না, গুলি চললো বাট আওয়াজ শুনলাম না যে। ভাইয়া বলল, আরে সাইলেন্সার লাগানো ছিল তাই হয়তো, কিন্তু আমি মাগার শালার বেটাকে ছাড়বো না, যে হালার পুত আমার স্যারকে মারছে। ভাইয়া মাথা ঠান্ডা কর, আর এখন বাসায় চল, এখানে থাকলে তোরও বিপদ হতে পারে। এটা বলে ভাইয়াকে সহ আমার বন্ধুরা একসাথে গাড়ি নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। মাঝপথে আসতেই ভাইয়ার ফোনটা বেজে উঠলো। ভাইয়া ফোন বের করে ফোনের দিকে তাকিয়ে দেখে অচেনা নাম্বার। তখনই আমি বললাম, ভাইয়া লাউড স্পিকারে দাও। এটা বলতেই ভাইয়া ফোন রিসিভ করতেই ওপাশ থেকে কেউ একজন বলে উঠলো, কিরে রফিক, বিয়ের উপহার কেমন দিলাম? ইস বেচারা, ভাবতে পারিনি কমিশনার স্যার এইভাবে টপকে যাবে। রফিক বলল, কে তুই, কি চাস? লোকটি একটু হেসে বলল, আমি কি চাই বা না চাই ওটা তোর কিছু বলতে চাই না, তবে এটা শুনে রাখ, এটা মাত্র শুরু, পিকচার আবিবি বাকি হে। এটা বলে ফোনটা রেখে চিন্তা করতে লাগলাম, কি আমাদের এত বড় শত্রু, কে হতে পারে আঙ্কেলের খুনি। এইসব ভাবতে ভাবতে বাসায় চলে আসলাম। বাসায় এসে আরেকটা শখ খেলাম। আজকের দিনটা এমনিতেই খারাপ যাচ্ছে, তার মধ্যে আবার আমি আর ভাইয়া বাসায় ঢুকতেই দেখি তানিয়া ভাবি ও তার আম্মুকে সান্ত্বনা দিচ্ছে। এটা দেখে আমি মুখের ভাষা হারিয়ে ফেলেছি। তার কারণ এখন আমি কিভাবে তানিয়ার সামনে যাব এইসব ভাবতেছিলাম। তখনই ভাইয়া ধাক্কা দিয়ে বলল, কিরে বাসায় ঢোক, বাইরে দাঁড়িয়ে কি ভাবছিস? আমি ভাইয়ার ধাক্কা খেয়ে ভাবনা থেকে বের হয়ে আমতা আমতা করে বললাম, কই কিছু না, ভিতরে চল তো। এটা বলে আমি নিচের দিকে তাকিয়ে সিঁড়ি বেয়ে রুমে এসে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হতে হতে এখন নানান চিন্তা হতে লাগলো, আঙ্কেলকে কে মারলো, আবার ভাইয়াকে ধমক দেওয়া লোকটি বা কে, আবার আমার পরিবারের কারো ক্ষতি হবে না তো? না না, এটা আমি থাকতে কিছুতেই হতে দিব না। এটা বলে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে আমার ফোনটা হাতে নিয়ে একজনকে কল দিয়ে বললাম, অনেক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, পিএইচডি এবং সিরিয়া এই অ্যাপের অফিসিয়াল পার্টনার। এই অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখে এবং তাদের ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে বিএমডাব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ ক্রিস্টাল 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, রকেট, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই গুগলে অনেক সার্চ করে প্রথম ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ভোটো7 ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত পান। শোন, সিকিউরিটি আরো বাড়াম, আমার পরিবারের উপর যেন একটা আসন না লাগে, আর যদি কিছু হয় তাহলে তোরা একটাও বাঁচতে পারবি না। ওকে ভাই। আমি বললাম, আর হ্যাঁ তাড়াতাড়ি খোঁজ লাগা কে আঙ্কেলকে মারছে। ওকে ভাই। তারপর ফোন কেটে দিয়ে মোবাইল বিছানায় রেখে বেরোতে যাব, তখনই থমকে গেলাম আর একটু ভয় পেয়ে গেলাম। তানিয়া আবার আমার কথা শুনতে পেল না তো? যদি শুনে নাই তাহলে? এইসব ভাবতে ভাবতে তানিয়া রুমে ঢুকে আমাকে বলছে, কার সাথে কথা বলছিলে? এই প্রশ্ন করাতে আমি একটু ভয় নিয়ে বললাম, কই তেমন কারোর সাথে না তো, এমনি বন্ধু একটার সাথে। তানিয়া বলল, ও তাই এমন মাথা নিচু করে আসো যে? আমি বললাম, এমনি। তা কিছু বলার থাকলে বলেন। তানিয়া বলল, ও হ্যাঁ, ভাইয়া আপনাকে ডাকছে
কি যেন বলবে। আমি বলছি যাচ্ছি, আর ভাবিরও আন্টিরও খেয়াল রাখবেন। এটা বলে রুম থেকে বের হতে হতে বললাম, ভাগ্যিস তানিয়া কিছু শোনেনি, কিন্তু বাড়িতে সবাইকে দেখলাম, আমার বিয়ে করা বউ কোথায় তাকে দেখছি না, আমার রুমেও দেখলাম না। আরে দূর, মনে হয় অন্য রুমে আছে। এইসব ভাবতে ভাবতে আমি ভাইয়ার রুমে চলে গেলাম। এইদিকে তানিয়া আমার যাওয়ার দিকে তাকিয়ে ভাবছে আবির কিছু একটা আমার থেকে লুকাচ্ছে, কি কথা সে আড়াল করছে আমার থেকে, আমাকে জানতে হবে। এটা বলে তানিয়া নিচে চলে গেল। এইদিকে আমি ভাইয়ার রুমে আসতেই ভাইয়াকে দেখছি পুলিশের জামা পরছে। আমি বললাম, ভাইয়া এটা পড়তেছো যে? ভাইয়া বলল, আমাকে একটু হাসপাতালে যেতে হবে। আমি বললাম, ও কিন্তু ভাইয়া এখন না গেলে নয়। ভাইয়া বলল, দেখ চাকরিটা এমন, আমাকে এখন যেতে হবে, হয়তো আসতে পারবো না, একেবারে লাশ নিয়ে আসবো। তুই একটু এই দিকে খেয়াল রাখিস, কোনো বিপদ হলে আমাকে জানাবি। আমি বললাম, ওকে ভাইয়া, আর সাবধানে যেও। ভাইয়া বলল, ওকে বলে আমরা দুইজন নিচে নামলাম। এইদিকে ভাবি কেমন যেন একধানে মাথায় হাত দিয়ে নিচের দিকে তাকিয়ে আছে। কি আজব দুনিয়া, নতুন জীবন শুরু করতে না করতে বাবা হারানোর সুখ সহ্য করতে হচ্ছে। ভাবিকে দেখে মনে হচ্ছে তার চোখের পানি আর নেই, সব শেষ হয়ে গিয়েছে। ভাবির অবস্থা দেখে ভাইয়া ভাবির দিকে যেতে লাগলো। ভাইয়া ভাবির কাছে গিয়ে তার কাঁধে হাত দিয়ে যখনই কিছু বলতে যাবে, তার আগেই ভাবি ভাইয়ার গালে একটা কষে থাপ্পড় দিল। ভাবির এমন করাতে আমরা অবাক হয়ে তাকিয়ে আছি। দেখলাম তানিয়া দৌড়ে গিয়ে ভাবিকে ধরলো, আর ভাইয়া থাপ্পড় খেয়ে ভাবির দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। আর ভাবি বলতে লাগলো, এই তোকে না বললাম তুই যতক্ষণ এই পোশাক ছাড়তে পারবি না ততক্ষণ আমার সামনে আসবি না, আর সেটা না করে তুই ডাইরেক্ট পোশাক পরে আমার গায়ে হাত দিচ্ছিস, তো লজ্জা করছে না? এই পোশাককে আমি ঘৃণা করি, এই পোশাকের জন্য আমার বাবার প্রাণ গিয়েছে। এটা বলে ভাবি কান্না করে দিল। আর ভাইয়া কিছু না বলে বাসা থেকে বের হয়ে চলে গেল। তখন আব্বু বলতে লাগলো, তানিয়া মা যাও, নুসরাতকে রুমে নিয়ে যাও। তানিয়া বলল, ওকে বাবা। বাবা বলল, আবির বাইরে গিয়ে সবার জন্য খাবার নিয়ে আয়। আমি বাবার কথা মতো বাসা থেকে বের হয়ে গেলাম। এইদিকে তানিয়া বলল, আপু চলো রুমে গিয়ে বসো। নুসরাত বলল, না আমি এখান থেকে কোথাও যাব না, আমি এখানে থাকবো যতক্ষণ না আমার বাবা আসতেছে। তানিয়া বলল, আপু তোমার বাবা আসতে দেরি আছে, তুমি গিয়ে ফ্রেশ হয়ে নাও, সেই বিকাল থেকে একই জামা। নুসরাত বলল, আমি একবার যখন বললাম যাব না মানে যাব না, তুই যা, কোথায় যাবি যা। এটা বলে ভাবি একটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেল। এটা দেখে বাবা ভাবির কাছে চলে গেল। তানিয়া বলল, বাবা এখন কি করব, আপু তো অজ্ঞান হয়ে গেল। বাবা বলল, কি আর করব, দুইজনে মিলে ধরে সোফায় শুইয়ে দিই। এটা বলে দুইজন মিলে ধরে আবিরকে সোফায় শুইয়ে দিল। তানিয়া বলল, বাবা আবিরকে একটা কল দি ডাক্তার আনার জন্য। বাবা বলল, তা লাগবে না, আমি কল দিচ্ছি ডাক্তারকে, তুমি গিয়ে দেখো তোমার আন্টির কি অবস্থা। এটা বলতেই তানিয়া চলে গেল। এইদিকে আমি বাসা থেকে বের হয়ে মাঝ রাস্তায় থমকে দাঁড়ালাম। হঠাৎ করে তানিয়ার বলা কথাটা মনে পড়ে গেল। তানিয়া কেন আমার বাবাকে বাবা বলে ডাকলো? তাহলে কি তানিয়া, দূর আমি কি ভাবছি, মনে হয় ভুল শুনলাম। এটা বলে তেমন আর কিছু না ভেবে একটা হোটেল থেকে সবার জন্য খাবার নিয়ে বাসার উদ্দেশ্যে আসতে লাগলাম। এইদিকে নিজাম চৌধুরীর কাছে কল আসতেই সেই ভয় পেয়ে গেল। ভয়ে তার হাত পা কাঁপতে লাগলো। তবে কোনো উপায় না পেয়ে নিজাম চৌধুরী কাঁপা কাঁপা হাতে ফোন রিসিভ করে বলতে লাগলো, বস বিশ্বাস করেন কমিশনারকে আমি বা আমরা কেউ মারিনি। লোকটি একটু হেসে বলল, এটা আমি জানি তুই মারিসনি। নিজাম বলল, তাহলে বস কে মারলো? লোকটি বলল, ওটা জানা তোর প্রয়োজন না, তোকে যেটা বলছি সেটা শোন। তোর কাছে দুইজন লোক যাচ্ছে, তাদের ট্রাক দুইটা দিয়ে দিস। নিজাম বলল, ওকে বস। লোকটি বলল, আর হ্যাঁ, তোকে দুইজনের ছবি পাঠিয়ে দিয়েছি। নিজাম বলল, আচ্ছা আপনি চিন্তা করবেন না, তারা আসলে আমি দিয়ে দিব, খুব তাড়াতাড়ি সব আমার হয়ে যাবে, এই টাইগারের হয়ে যাবে। এটা বলে ফোনটা কেটে দিল টাইগার। এইদিকে নিজাম চৌধুরী কল কেটে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো। একটু পর দুইজন লোক আসতেই ট্রাক দুইটা লোক দুইটাকে দিয়ে দিল। রিফাত বলল, আচ্ছা বস, এই ট্রাক দুইটার ভিতরে কি ছিল যেটা আমাকে দেখতে কঠোরভাবে নিষিদ্ধ ছিল? নিজাম চৌধুরী বলল, এই ট্রাকের ভিতরে ছিল বিদেশি অস্ত্র, যেগুলো অনেক ভয়ঙ্কর। সেখানে থাকা একটা অস্ত্র যদি একজন চালায়, তার সামনে যদি 20 জন লোকও থাকে, তাহলে সামনে থাকা লোকগুলো টিকতে পারবে না। রিফাত বলল, বস তাহলে কি অনেক বড় কিছু হতে যাচ্ছে? নিজাম চৌধুরী বলল, অনেক বড় কিছু নয়, ডাইরেক্ট কবরস্থানে পরিণত হবে। এইদিকে আমি খাবার নিয়ে বাড়ি পৌঁছাতেই দেখি পুরো কান্না ভরা বাড়িটা একদম নিস্তব্ধ হয়ে গিয়েছে। বাসায় ঢুকেই দেখি বাবা মাথায় হাত দিয়ে বসে আছে। আমি বাবার কাছে গিয়ে বললাম, বাবা কি হয়েছে, তুমি ঠিক আছো তো? বাবা বলল, ঠিক আছি। ভাবি আন্টি সবাই কোথায়? বাবা বলল, তোর আন্টি তোর মায়ের রুমে ঘুমাচ্ছে, আর ভাবি অজ্ঞান হয়ে আছে, ডাক্তার এসেছিল একটু দেখে সেলাইন দিয়ে চলে গেল।
আমি বললাম, ও আচ্ছা, আমি খাবার আনছি, সবাই জেগে উঠলে খেয়ে নিতে বলিও, আমি বাইরে যাচ্ছি। বাবা বলল, কেন? আমি বললাম, আঙ্কেলের দাফনের ব্যবস্থা করতে হবে। বাবা বলল, ও, আমার এত চিন্তা মাথায় আসেনি, আচ্ছা তুই যা। তারপর আমি বাসা থেকে বের হয়ে গেলাম। এইদিকে ভাইয়া হাসপাতালে গিয়ে ডাক্তারের কেবিনে চলে গেল। তারপর ডাক্তারের সাথে কথা শেষ করে জানতে পারলো লাশ কালকে সকালে নিয়ে যেতে পারবে। তারপর ভাইয়া ডাক্তারের কেবিন থেকে বের হয়ে 4-5টা কনস্টেবল নিয়ে সেই কমিউনিটি সেন্টারে চলে গেল ভালো মতো তদন্ত করতে। টাইগার, আমার মাল পেয়ে গিয়েছি, আপনার আদেশ পেলে আমরা আক্রমণ চালাতে পারি। টাইগার বলল, ওকে, আমি বলে দিব কখন কি করতে হবে, তার আগে বলো তোমাদের সব লিডার আছে তো ওখানে? লোকটি বলল, আমি বাদে আন্ডারওয়ার্ল্ডের সব মাফিয়া এখানে আছে। টাইগার এই কথা শুনে একটা রাজ্যদ্বয়ের হাসি দিয়ে বলল, ওকে, সাবধানে থাকিও, জায়গায় অনেক ভয়ঙ্কর। লোকটি বলল, ওকে। এটা বলতে টাইগার ফোন কেটে দিয়ে বলতে লাগলো, এই মাফিয়া জগতের বাচ্চা হতে আমাকে আর ঠেকাই কে? এইদিকে আমি সবকিছু ব্যবস্থা করে বাড়ি ফেরার পথে আমার ফোনটা বেজে উঠলো। আমি ফোন রিসিভ করে কানে নিতেই খবরটা শুনে আমার খারাপ লাগলো। খুশির দিন এমনটা হবে আমি কখনো ভাবতে পারিনি। আমি বললাম, স্যার বাদ দেন, যেটা হবার ছিল সেটা হয়ে গিয়েছে। তাছাড়া এটা প্ল্যান করে মারা হয়েছে, এটা নিশ্চিত। আর এটাও নিশ্চিত করে বলছি, যে এই কাজ করেছে তাকে কুকুরের মতো করে মারবো আমি। স্যার বলল, আপাতত এই কথা মাথায় আনিও না। আমি বললাম, কেন স্যার? স্যার বলল, তোমাকে এই মুহূর্তে রাঙামাটি ক্যান্টনমেন্ট হাজির হতে হবে, তারপর সেখান থেকে পুরো এরিয়া কাভার নিয়ে থাকতে হবে। আমি বললাম, কিন্তু স্যার হঠাৎ করে এমন সিদ্ধান্ত? স্যার বলল, কারণ আমাদের কাছে খবর এসেছে পুরো রাঙামাটি এরিয়াতে সন্ত্রাসীরা দখল করেছে, অ্যাটাক করবে, তাই আমি অনেক সৈনিক পাঠিয়েছি, এখন তোমাকে যেতে হবে। আমি বললাম, স্যার আমি যদি না গিয়ে সবকিছু এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারি সেটার অনুমতি দিবেন? স্যার বলল, দেখো, এটা পাগলের মতো কথা বলার সময় না, যেটা বললাম সেটা করো। আমি বললাম, স্যার পাগলামি করছি না, আমি কথা দিচ্ছি কিছু হবে না, ওইখানের মাটিতে শত্রুর পা পড়ার আগে শরীর পড়ে যাবে। এটা বলে আমি ফোন কেটে দিলাম। ফোনে কথা বলতে বলতে কখন যে বাসায় চলে আসছি নিজেও বলতে পারবো না। তারপর আর কিছু না ভেবে বাসায় এসে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। তারপর ভাইয়াকে কল দিয়ে ভাইয়া রিসিভ করতেই বলল, হ্যাঁ আবির বল, কিছু সমস্যা হলো নাকি? আমি বললাম, না ভাইয়া কিছু হয়নি। আচ্ছা তুমি আসবা কখন? ভাইয়া বলল, আবির সমস্যা আরো বাড়ছে, সেনাবাহিনীর মেজর নাসিরের উপর আক্রমণ হয়েছে, এখন তিনি হাসপাতালে। আমি বললাম, কি, কখন হলো এটা? ভাইয়া বলল, এই মাত্র স্যারের ব্যাপারে খোঁজ নিতে হাসপাতালে আসার পথে ঘটনাটাই ঘটেছে। আমি বললাম, কি, কখন হলো এটা? ভাইয়া বলল, এই মাত্র স্যারের ব্যাপারে খোঁজ নিতে হাসপাতালে আসার পথে ঘটেছে। আমি বললাম, স্যার এখন কেমন আছে? ভাইয়া বলল, তেমন কিছু হয়নি, মাথায় হালকা ব্যথা পেয়েছে। আমি বললাম, ও আচ্ছা, সাবধানে থাকিও কেমন? ভাইয়া বলল, ওকে বাই, সবার খেয়াল রাখিস। এটা বলে ফোন কেটে দিল ভাইয়া। ভাইয়ার মুখে নাসির স্যারের আহতের কথা শুনে আমি এখন নিশ্চিত হয়ে গেলাম এইসব টাইগারের মাইন্ড গেম। ওই শালা কি করতে চাইছে কিছুই বুঝতে পারছি না, হেতে আসলে চাই কি এইসব ভাবতেছি। তখনই বাবা এসে বলল, আবির তোর ভাইয়া তো সেই কখন বের হলো, এত রাত হয়ে গেল এখনো আসতেছে না যে, একটু ফোন কর, আমাদের ফোন বন্ধ হয়ে গেছে। আমি বললাম, বাবা ভাইয়া আজ আসবে না, একেবারে কাল আঙ্কেলের লাশ নিয়ে আসবে। বাবা বলল, ও আচ্ছা, নিচে চল খাবার খাবি। আমি বললাম, না বাবা, আমার ক্ষুধা নেই, সবাই খেয়েছে তো। বাবা বলল, না, তোর আন্টি আর ভাবিকে খাওয়াতে পারিনি। আমি বললাম, ও, তারা এখন কেমন আছে? বাবা বলল, এখন ক্লান্ত শরীর নিয়ে ঘুমাচ্ছে, আর বৌমা ওদের রুমে আছে। আমি বললাম, ও আচ্ছা, যাও, চিন্তা না করে তুমি ঘুমিয়ে পড়ো, তা না হলে তোমার শরীর খারাপ করবে। আমার কথা শুনে বাবা চলে গেল, আর এইদিকে আমি দরজা বন্ধ করে শুয়ে পড়লাম। তখনই আমার ফোনটা আবার বেজে উঠলো। এইবার কল দিয়েছে নাইম। আমি তাড়াতাড়ি করে ফোন ধরতেই নাইম বলে উঠলো, দোস্ত, রিমিকে খুঁজে পাচ্ছি না, তোদের বাড়ি থেকে বের হওয়ার সময় কথা হয়েছিল, এখন আর খুঁজে পাচ্ছি না, ফোন দিচ্ছি বন্ধ, বাড়িতে খোঁজ নিয়েছি, খোঁজ পাচ্ছি না, দোস্ত কিছু একটা কর, আমি কিন্তু বাঁচবো না। আমি বললাম, আরে বেটা, মেয়েদের মতো কান্না বন্ধ কর, তোর ডিমির থুক্কু রিমির কিছু হবে না আমি থাকতে। নাইম বলল, তুই হালা মজা করতেছিস? এইদিকে আমি চিন্তায় মরছি। আমি বললাম, আর 10 মিনিট পরে রিমি কল না দিলে আমাকে বলিস, তাও কালকে, এখন আর বিরক্ত করিস না। এটা বলে ফোন কেটে দিয়ে একটা ফোন দিলাম, 3জনকে বেঁধে সারা রাত মরিচের পানি ঢাল। এটা বলে ফোন কেটে দিলাম। সকালে ফজরের আজান দিতেই ঘুম ভেঙে গেল। তারপর আর না ঘুমিয়ে মসজিদে গিয়ে নামাজ পড়ে বাসায় ফিরলাম। বাসায় ফিরে আমি দেখতে পেলাম চারিদিকে পুলিশ আর পুলিশ, আর বাসার ভিতরে কান্নার আওয়াজ। আমার এমনটা দেখে কিছুটা অবাক লাগতেই
ভয়ে তাড়াতাড়ি বাসার ভিতরে ঢুকে গেলাম। আর বাসার ভিতরে গিয়ে আমি দেখতে পেলাম সাদা কাফনে মোড়া একটি লাশ। তখনই মনে পড়লো আঙ্কেলের কথা। তারপর দেরি না করে সেখানে যেতেই দেখি সবাই কান্নাকাটি করছে। আপনজন হারানোর কষ্ট একমাত্র সে বোঝে যার আপনজন হারিয়েছে। ভাবিও তার আম্মুকে তো সামলানো যাচ্ছে না, হাওয়া করে কান্না করে যাচ্ছে। তখন আব্বু বলে উঠলো, লাশ বেশিক্ষণ রাখা যাবে না, দাফন করাতে হবে, তা না হলে লাশ পচন শুরু করবে। এই কথা ভাবি শুনতেই তার বাবার মৃতদেহটা শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। না না, আমি আমার বাবাকে কোথাও যেতে দিব না, আমার বাবা ঘুমাচ্ছে, তাকে কেউ বিরক্ত করবা না, এটা বলে কান্না করতেছে। তার এমন করাতে সবাই কি বলবে বুঝতে পারছে না। কি আর করার, মানুষ জন্ম যখন নিয়েছে মরতে একদিন হবেই। তারপর কয়েকজন মহিলা ভাবি ও তার আম্মুকে ধরে নিয়ে গেল অনেক কষ্টে। এরপর মসজিদের ইমাম সহ আরো কয়েকজন মিলে আঙ্কেলকে গোসল দিয়ে তারপর আরো কিছু নিয়ম কানুন শেষ করে লাশ নিয়ে আসতে লাগলো। তারপর দাফন কাফন শেষ করে আঙ্কেলকে কবর দিয়ে তার জন্য মোনাজাত করে বাসায় ফিরতে আরেক কাণ্ড। আমি আব্বু ভাইয়া বাসায় আসতেই ভাবি গিয়ে ভাইয়ার কলার ধরে বলতে লাগলো, এই এই তুই আমার বাবাকে কোথায় নিয়ে গেলি? আমার বাবা কই? তোরা সবাই আমার বাবাকে কোথায় রেখে আসলি? আমার বাবাকে নিয়ে আয় রফিক, আমার বাবাকে নিয়ে আয়। এটা বলেই ভাবি ভাইয়াকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। সবাই ভাবির এমন পাগলামো দেখে নিজের চোখের পানি আটকে রাখতে পারছে না। আল্লাহর কি এক লীলা খেলা, কি হওয়ার কথা ছিল আর কি হলো, এইসব ভাবছি। তখন আমার ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখি স্যার কল দিয়েছে। আমি বললাম, জি স্যার বলেন। স্যার বলল, তুমি নিজেকে কি মনে করো? দেখো, আমি তোমার স্যার হিসাবে তোমাকে যেটা করতে বলছি সেটা করো নাই, তার মধ্যে পুরো এরিয়ার ফোর্সদের সরে যাওয়ার আদেশ দিতেছো কেন? আমি বললাম, স্যার সবটা আমাকে সামলানোর দায়িত্ব যখন দিয়েছেন আমি সামলাবো। আর স্যার, আপনি আমার উপর বিশ্বাস রাখতে পারেন, আর আপনি সাবধানে থাকবেন। এটা বলে ফোনটা কেটে দিলাম। তারপর আমার রুমে গিয়ে ফ্রেশ হয়ে বাইরে এসে সবার জন্য খাবার আনতে গেলাম। এইদিকে একটা বন্ধ রুমে 3জন ছেলেকে বেঁধে অনেক অত্যাচার করা হচ্ছে। সেখান থেকে একটা ছেলে বলে উঠলো, তোরা আমাকে চিনিস না, আমি কে, কি করি, একবার এখান থেকে বের হতে দে। জিসান একটু হেসে বলল, তোকে চিনার কি আছে, কথা তুই শোন। রকি বলল, আমি মন্ত্রী নিজাম চৌধুরীর ছোট ভাই, আমার ভাই যদি একবার জানে তোরা আমাকে ধরে মারছিস তাহলে তাহলে আমার বালও ফেলাতে পারবি না। এই কথা বলে দরজা থেকে মাস্ক পরা একটা যুবক সামনে আসতে আসতে বলল। রকি বলল, কে তুই, আর আমাকে মেরে তোর কি লাভ? ছেলেটি বলল, আমি তোর মৃত্যু, তোকে মেরে অনেক লাভ, তোকে মারলে দেশ থেকে একটা হিংস্র পশু বিদায় নিবে, অনেক মা বোনের ইজ্জত চলে যাওয়া থেকে বাঁচবে, এবং যারা তোর শিকার হয়েছে তাদের মন একটু শান্তি পাবে। রকি বলল, দেখ তোর যত টাকা লাগে আমি দিব, তবে আমাকে ছেড়ে দে। ছেলেটি বলল, তোর ওই কালো টাকা দিয়ে নীল পোশাকের মানুষ আর কালো কোট পরা মানুষদের কিনতে পারিস, আমার মতো রক্তমাখা পুরুষদের না। এই জিসান, জিসান বলল, জি বস। ছেলেটি বলল, দুইটা তো মনে হয় এখনো ঘুমাচ্ছে। জিসান বলল, ছেলেটি বলল, ওই দুইটাকে আরো ঘুমিয়ে দিস, তবে এই মালটার সামনে আর একটা আমার জন্য বাঁচিয়ে রাখিস, মালটার সাথে একা কথা বলবো। এটা বলে আগন্তুক অন্ধকারে হারিয়ে গেল। এইদিকে আমি রেস্তোরাঁ থেকে খাবার নিয়ে বাড়ি পৌঁছাতেই আম্মুর কাছে খাবারগুলো দিয়ে বললাম, আম্মু সবার জন্য খাবার নিয়ে আসছি, সবাই মনে হয় কিছু খায়নি। আম্মু বলল, ভালো করছিস বাবা, তুই যা ফ্রেশ হয়ে আয়, আমি বৌমাকে ডাক দিয়ে বলছি। আমি বললাম, তা ভাইয়া কোথায়? আম্মু বলল, তোর ভাইয়া অফিসে গিয়েছে, সে নাকি চাকরি ছেড়ে দিবে। আমি বললাম, ও। আম্মুর মুখে এমন কথা শুনে অবাক হলাম না, কারণ আমি ভাইয়াকে বুঝিয়েছি আর ভাবির দিকে তাকিয়ে এই সিদ্ধান্ত নিতে বলেছি। আমি আর কিছু না বলে রুমে এসে বিছানায় শুয়ে ফোন টিপতে লাগলাম। এইদিকে কাল থেকে নিজাম চৌধুরী পাগল হয়ে গিয়েছে, তার একমাত্র মা মরা ছোট ভাইয়ের কোনো খোঁজ খবর নেই। কাল রাত থেকে রিফাত বলল, বস আমার মনে হয় মাল খেয়ে কোথাও পড়ে আছে, কারণ এমনটা অনেকবার হয়েছে। নিজাম চৌধুরী বলল, কুত্তার বাচ্চা, আরেকটা কথা বলবি তো মাথা থেকে আলাদা করে দিব, যা গিয়ে আমার ভাইকে খোঁজ নিয়ে আয়, আর বিকালের মধ্যে আমি আমার ভাইকে আমার চোখের সামনে দেখতে চাই। রিফাত বলল, ওকে বস। এটা বলে রিফাত দলবল নিয়ে চলে গেল। এইদিকে রুমে বসে মনের সুখে ফোন টিপতেছিলাম, এমন সময় আমার মনে হলো আমার ওয়াশরুম থেকে কেউ একজন বের হচ্ছে। কে বের হচ্ছে সেটা দেখার জন্য তাকাতেই আমার চোখ দুটো বড় বড় হয়ে গেল। এমন দৃশ্য সরাসরি দেখবো আমি মোটেও কখনো ভাবতে পারিনি। আমি দেখলাম একটা মেয়ে আমার ওয়াশরুম থেকে গায়ে টাওয়াল পেঁচিয়ে চুলগুলো মুছতে মুছতে বের হচ্ছে। সামনে চুল থাকায় তার মুখ দেখতে পেলাম না। আমি তাড়াতাড়ি বিছানায় বসে অন্যদিকে ঘুরে গেলাম। আমি বললাম, কি আপনি, আর আমার রুমে এইভাবে কেন? মেয়েটি বলল, কে মানে? আমি আপনার বউ। বউ বলেন তো, কাল আমাদের বিয়ে হলো। তখনই আমি মনে মনে বলতে লাগলাম, এই যা, আমার যে বিয়ে হলো সেটা তো ভুলেই গিয়েছি।
মেয়েটি বলল, তা পরপুরুষের মতো ওই দিকে ঘুরে বসে আছেন কেন? তুমি তো আমার স্বামী, তাই। আমি বললাম, দেখুন আমি আর কিছু শুনতে চাই না, আমি গেলাম। এটা বলে মেয়েটাকে আর সুযোগ না দিয়ে রুম থেকে বের হয়ে যেতে লাগলাম। তখনই পিছন থেকে মেয়েটা আমার কলার ধরে ফেললো। আমি বললাম, এই এটা কি করছেন? ছাড়ুন বলছি, আমি বাইরে যাব। মেয়েটি বলল, তুমি বাইরে যাবে কেন? আমি বললাম, কারণ তুমি রেডি হবে। মেয়েটি বলল, কেন, তোমার সামনে রেডি হলে সমস্যা কি? আমি বললাম, ছিছি, এসব কি বলছেন? মেয়েটি বলল, এখানে এত ঢং করার কি আছে শুনি? তুমি আমার স্বামী আর আমি তোমার স্ত্রী, সো তোমার সামনে আমি কিছু করলে সমস্যা নাই, ইভেন তোমার সাথেও। আমি বললাম, দেখুন আমি আপনাকে বউ হিসাবে মানি না, কারণ আমি অন্য একজনকে ভালোবাসি। এই কথা বলে যেন আমি অনেক বড় ভুল করে ফেলেছি। কারণ এই কথা বলতেই মেয়েটার আগে আমাকে পিছন থেকে ঘুরিয়ে সামনে দেয়ালের সাথে চেপে ধরলো। আর আমি তার গায়ে টাওয়াল থাকাতে আগে থেকেই চোখ বন্ধ করে ফেললাম। মেয়েটি বলল, ওই কুত্তা, তুই আমাকে ছাড়া কাকে ভালোবাসিস? ওই আবার চোখ বন্ধ করে আছিস কেন? চোখ খুলে আমার সাথে কথা বল। আমি বললাম, না আমি চোখ খুলবো না, আগে আপনি জামা পরেন। মেয়েটি বলল, এইবার যদি চোখ না খুলিস তাহলে কিন্তু ভালো হবে না। এখন শুধু টাওয়াল পরে আছি, আর একটু দেরি হলে কিন্তু আর কিছু থাকবে না, তাই বলছি চোখ খুলে কথা বল। মেয়েটার এমন রাগীভাবে কথা বলাতে আমি ভয়ে আস্তে আস্তে চোখ খুলে আমি আকাশ থেকে পড়লাম। আর আমতা করে বলতে লাগলাম, তানিয়া তুমি? তানিয়া বলল, কেন, এখানে কি অন্য কাউকে আশা করছিলি? আমি বললাম, হ্যাঁ, না মানে এখানে তো আমার বউ থাকার কথা, কিন্তু তুমি এখানে? তানিয়া বলল, আমি তোর বিয়ে করা বউ হাদারাম। আমি বললাম, কি, কেমনে কি? তানিয়া বলল, সেটা পরে বলছি, এখন বল তুই আমাকে বাদ দিয়ে কোন ডাইনিকে ভালোবাসিস? আমি বললাম, কই, কাউকেই না, আমি তো তোমাকে ভালোবাসি। তানিয়া বলল, তুই মিথ্যা বলছিস, তুই আমাকে না অন্য কাউকে ভালোবাসিস। আমি বললাম, তোমার এমনটা কেন মনে হলো? তানিয়া বলল, কারণ তুই বলছিস তুই আমাকে বউ হিসাবে মানবি না, অন্য কাউকে ভালোবাসিস। কে মেয়েটা? সে মোবাইল ওয়ালি হয়তো, নাকি আবার অন্য কেউ? এটা বলে আরো শক্ত করে কলার ধরে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি বললাম, এক মিনিট, আমি তো কাউকে বলিনি যে আমাকে একটা মেয়ে ফোন করে বিরক্ত করে, তাহলে তুমি জানলে কিভাবে? এইটা। তানিয়া বলল, না না না, আমি কেন হব আজব? আমি তোমাকে অন্য নাম্বার দিয়ে বিরক্ত করব কেন? আমি বললাম, আমি কখন বললাম এটা? তুমি আর অন্য নাম্বার দিয়ে মানে? তানিয়া বলল, আরে তেমন কিছু না, তুমি তো বললে অচেনা নাম্বার থেকে কল আসে। আমি বললাম, তানিয়া আর লুকাতে হবে না, এখন সত্যি করে বলো শুরু থেকে। এইবার তানিয়া মাথা নিচু করে আমাকে বলতে লাগলো, তুমি আমাকে হয়তো কলেজ থেকে চিনো, বাট আমি তোমাকে আরো আগে থেকেই চিনি। আমি বললাম, মানে কিভাবে? এবার তানিয়া সব বলতে লাগলো। তো এভরিওয়ান, নেক্সট পার্টের জন্য সবাই একটু বেশি বেশি লাইক আর কমেন্ট করে দিও। ধন্যবাদ।